একে তো মানে আমি ওই বিভিন্ন জায়গায় বা বিবৃতি দেওয়ার সময় যখন একজন হিন্দু নাগরিক হিসেবে আমাকে বিবৃতি দিতে হচ্ছে পেপার পত্রিকায় বা বিভিন্ন এরকম টকশোতে, সেইটাই আমার কাছে একটা বিব্রতকর। আমি জীবনে কখনো ভাবি নাই যে আমাকে মানুষ না হয়ে একজন হিন্দু হিসেবে কোথাও আমাকে ট্রিট করা হবে, হিন্দু না শুধু হিন্দু হবার কারণে আমি এখানে কথা বলবো, এইটা আমাকে ভাবতে ইচ্ছা করেনি। আমি আমি মানুষ, তারপরে তো আমি বাংলা এই দেশের নাগরিক, আমি তারপরে আমার জন্মসূত্রে আমি হিন্দু, এটা তো ঠিক আছে, কিন্তু কোথাও আমি এই পরিচয়ে কথা বলতে চাইনি। আমি তো একজন শিল্পী, আমি একজন আমি নাটক লিখি, নাটক অভিনয় করি, নাটক ডিরেকশন দিই, এইগুলি এইসব নিয়ে আমার কথা বলার কথা। যখন এই কয়েকদিন আগে যখন এই মানে পরিস্থিতির কারণে যখন দেশের হিন্দু নাগরিকের বিবৃতি প্রশ্নে আমার সঙ্গে কথা হচ্ছিল, তখন আমি বলছিলাম যে আসলে এটা আমি চাচ্ছিলাম না। তখন এরকম বললো যে আসলে আওয়ামী রেজিম আমাদেরকে, আমাদের হিন্দু জনগণের মধ্যে যেই পরিস্থিতি তৈরি করে রাখছে, যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নামে একটা হিন্দুদের একটা, মানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বা মুসলিম ছাড়া অন্য ধর্মের সব এক হয়ে একটা প্ল্যাটফর্ম করা, হিন্দু ওটা স্পেসিফিক 3টা ধর্মের নামই আছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, এই 3টা ধর্মের একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম। সেইখান থেকে আমরা দেখেছি এরা একটা মেইন স্ট্রিম প্ল্যাটফর্ম হিসেবে কথা বলেছে অনেকদিন। তো তাদের প্রোপাগান্ডা যেন অন্তত জনগণের মধ্যে কাজ না করে, সেই জন্য যেন কথা বলি আমি, এরকম নানা রকম কারণ দেখে, এবং বিশেষত ইন্ডিয়ান মিডিয়ার প্রোপাগান্ডা, এগুলিকে নিয়ে আসলে বাস্তবতা তো এরকম না, তো বাস্তবতাটা কি সেই নিয়েও কথা বলা দরকার। এবং সেটা নিয়ে যদি আমি হিন্দু পরিচয়ে কথা বলি, তাহলে আমাদের হিন্দু নাগরিকদের অন্তত মনে বা পৃথিবীব্যাপী যে মানুষগুলো জানছে যে দেশের, যেমন আনন্দবাজার লিখেছে যে দেশের নারীরা শাখা সিঁদুর পরে, একজন সাক্ষাৎকার নিয়েছে, মানে জোর করে বাধ্য করেছে, তারপর সন্তানকে, সেই নারী তার সন্তানকে বলেছে যে আমাকে জোর করে এই সাক্ষাৎকারটা নেওয়া হয়েছে, যে শাখা সিঁদুর পরে হিন্দু নারীরা এখানে বের করতে পারছে না। এই ধরনের প্রোপাগান্ডা প্রচার নিউজ করছে আনন্দবাজারের মতো এত নামি দামি পত্রিকা। তো এইসব দেখে তখন নাই আমি, ঠিক আছে ওকে হিন্দু নাগরিক হিসেবেই কথা বলা যাক, মানে যদি প্রয়োজন হয়েছে যেহেতু এইভাবে কথা বলার, প্রয়োজনটা কেন হওয়ার পরেও একটা জিনিস আমি মনে করি যে আমাদের ফেইলিউরিটি আছে, আমার সরকারেরও এক ধরনের আছে। আমরা যারা অভ্যুত্থানে কথা বলেছি, মাঠে থেকেছি, আন্দোলনে থেকেছি, ও 5ই আগস্টের পরে আমাদের এক ধরনের ফেইলিউরিটি। কিরকম ফেইলিউরিটি? এরকম ফেইলিউরিটিও বলবো না, আসলে ইন্ডিয়ান মিডিয়া বা এই যে কি বা আর বাংলা, মানে ওই যে ময়ূর রঞ্জন বা আরো অনেক মানে ছোট ছোট ইউটিউব অনেক চ্যানেল, এমন সবচেয়ে বড় কথা আনন্দবাজার পর্যন্ত, এরা এমন ভাবে মানে সব গল্প তৈরি করতে শুরু করলো যে মানে বাংলাদেশের গ্রামের পর গ্রাম শুধু 5ই আগস্টের পরে শুধু হিন্দুরা মার খাচ্ছে, অত্যাচার হচ্ছে, এরকম টাইপের। তো সেই রকম প্রোপাগান্ডাকে আমরা যখন ট্যাকেল করা শুরু করলাম, সেই প্রোপাগান্ডাগুলির কে আমরা খণ্ডন করা শুরু করলাম, 5টা 10টা ঘটনা ঘটছে, আর ওনারা 100টা বলছে, ওই 90টা বা 95টাকে ট্যাকেল করতে গিয়ে আমরা এই 5টা 10টা যে ঘটনা ঘটেছে এইগুলিকে আমরা আর সামনে আনতে পারিনি, ওই সময় সামনে আনতে পারিনি, এবং এইগুলি নিয়ে আমাদের কথা বলা হয়নি অনেকগুলি কারণে। এগুলি নিয়ে কথা বললেও এইগুলিকেই আবার পুঁজি করে ওই ইন্ডিয়ান মিডিয়া বড় বড় গল্প বানাতো। যদি এগুলি নিয়ে আমরা কথা বলা শুরু করতাম, যদি ওইগুলিকে ট্যাকেল না দিয়ে, তো হয়তো দুটোই একসাথে জরুরি ছিল। আমি ব্যর্থ জায়গায় বলছি দুটোই একসাথে জরুরি ছিল, যে এইটা প্রোপাগান্ডা আর দিস ইজ হ্যাপেনিং। আমরা ওই প্রথম কয়েকদিনে কেউই, এমনকি সরকার, এমনকি আমরা যারা অভ্যুত্থানের সময় আমরা রাজপথে ছিলাম, তারা কেউই, আমি দেখিনি কাউকে অন্তত, এইটাকে স্বীকার করে নিয়ে ওই সময়টাতে যে না, কোথাও কোথাও এই ঘটনাটা ঘটছে। তো এখন তো আমরা দেখলাম যে সরকার অলরেডি মামলা হয়েছে, অনেকে গ্রেপ্তার হয়েছে, এবং আরো মামলা হবে এরকম, বা আরো গ্রেপ্তার হবে এরকম এরকম ঘোষণাও এসেছে সরকারের পক্ষ থেকে, এবং সব মানে এটা মানে বিষয়টা চলমান। তো এইটা তো আমার কাছে মনে হয় যেন ওই যে প্রথম দিকে যে ছেড়ে দিলাম কেন জিনিসটা, আর এখন এসে এত ইম্পর্টেন্ট হয়ে গেলাম কেন জিনিসটা, এখন এত ইম্পর্টেন্ট করে ফোকাস করা এই যে ব্যাপারটা, এখন আলাদা করে এই যে হিন্দু হয়ে আসা, এই বারবার হিন্দু মুসলিম, আবার এইটা না আরেকটা চাল হয়ে গেছে যে মানে ওই আধিপত্যবাদী রাজনীতি আমাদেরকে আবারও প্রত্যেককে হিন্দু মুসলিম হিসেবে চেনাচ্ছে কিনা, এইটা একটা ভাববার বিষয়। যে আমি দীপক সুমন একজন হিন্দু, ও একজন মুসলিম, ও একজন বৌদ্ধ, একজন খ্রিস্টান, আমরা অবশ্যই তো হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান তো বটেই, কিন্তু আমাদেরকে এই আইডেন্টিটি প্রধান আইডেন্টিটি করে ফেলছে কিনা, ওদের এই চালে, ওদের চাল মোকাবেলা করতে গিয়ে আমরা প্রথমত আমরা আমাদের ধর্মীয় পরিচয়টাকে বড় করে ফেলছি কিনা, এইটা একটা ভাববার বিষয়। এবং আরেকটা বিষয় হচ্ছে যে সরকার শুধু মামলা বা মোকদ্দমা এগুলি করলেই হবে না,
মানে আমাদের এইখানে অনেক রকমের ক্রাইসিস আছে, সেগুলি রাতারাতি অনেক কিছু করে ফেলা সম্ভব। মানে রাতারাতি বলতে অলরেডি মানে মোর দেন 100 ডেজ সরকার অতিক্রম করেছে, 100 দিনের বেশি অতিক্রম করেছে। আমরা কিন্তু অনেক অনেক রকমের আইন কানুন সংস্কার নিয়ে কথা শুনেছি, কিন্তু সেই শত্রু সম্পত্তি আইন বা অর্পিত সম্পত্তি আইন নিয়ে কোনো কথা শুনিনি। বা এই দেশের মানুষ কেন মাইগ্রেট করে ওখানে যাবে সেইগুলির মানে কি কি নাগরিকত্ব নিরাপত্তা বিধান করলে শেষ যাবে না, কি কি বিষয়ে কোন কোন বিষয়ে তাকে ওই মানে আমার তো মনে হয় মৌলিক অধিকারই নিশ্চিত হয় না অনেক ক্ষেত্রে, যার কারণে বা আর যার যার যে নিজের ইচ্ছায় মানে সবশেষ আমার মনে হয় কিছু হিন্দু দরিদ্র জনগোষ্ঠী বেশি এখানে শেষ পর্যন্ত থেকে গেছে, যারা একটু পয়সা পাতি ছিল তারা বেশিরভাগই মাইগ্রেট করে গেছে ওইখানে। মানে এখানকার যদি মানে জানি না 1 কোটি হিসাব সরকারি হিসাব মতো সেদিন দেখলাম 1 কোটি সামথিং হিন্দু, আমার মনে হয় যে আরো বেশি হবে, এটা অনেক আদমশুমারিতে কোনো একটা ঘাপলা আছে বলে আমার কাছে মনে হয়। তো যে যাই আছে না কেন, এর হয়তো আমার মনে হয় যে মোর দেন 70% একেবারেই নিম্নবিত্ত নাগরিক আমার কাছে মনে হয়, কারণ তার সুযোগ নেই ওই পারে গিয়ে কিছু করার বা ওই মাইগ্রেট করার মতো ফিনান্সিয়াল ক্যাপাসিটিটা নাই জন্য হয়তো সে মাইগ্রেট করছে না। তো এদের উপরে মানে নানা রকম ইন্ডিয়ান প্রোপাগান্ডা বা ইন্ডিয়ান মিডিয়া প্রোপাগান্ডা এদের উপরে মানে কাজ করানোটা অনেক অনেক সোজা, তিন রকম সোজা। 1 নম্বর হচ্ছে যে সে ভারত তার দেশ না বাংলাদেশ তার দেশ, এইটা নিয়ে একটা কনফিউশন আছে বহুদিন ধরে, প্রজন্মের পর প্রজন্ম। তার ঠাকুরদার কাছে শুনছে যে এইটা নিয়ে একটা কনফিউশন আছে, তার বাবার কাছে শুনছে এটা নিয়ে একটা কনফিউশন আছে, সে ভারতের নাগরিক না বাংলাদেশের নাগরিক। এখন এইটার জন্য তাকে ব্লেম করা যাবে না, এটা রাষ্ট্রের দায়িত্ব ছিল তাকে ফিল করানো যে সে এই দেশের নাগরিক, এই ফিলটা করাইতেই পারে নাই। এই যেহেতু সে ফিল করে নাই, এইবার সে মিডিয়া হিসেবে বা কথা হিসেবে বাংলাদেশপন্থী কোনো কথাকে সে এত সহজে নিতে পারছে না, বরং হিন্দুত্ববাদী কথাকে, ওই মানে আগ্রাসনবাদী রাজনীতির হিন্দুত্ববাদী কথাকেই সে বেশি নিতে পারছে। অনেকের কাছে নিশ্চয়ই ময়ূকের ওই লেভেলের ফালতুমি বা ওই যে যে ঠিকমতো বাংলাও কথা বলতে পারে না, শুভেন্দু নামে একজন বললেন যে 3 লাখ রিক্সা নিয়ে ঢাকা থেকে রওনা দিচ্ছে, পায়ে টানা রিক্সা হাতে টানা রিক্সা নিয়ে রওনা দিচ্ছে, বাংলাদেশে হাতে টানা রিক্সাই নেই। সেইটা আবার আনন্দবাজার সংবাদও করলো। আমাদের কাছে তো সেটা ভীষণ হাস্যকর থাকে নিশ্চয়ই নিশ্চয়ই যে 3 লাখ রিক্সা নিয়ে ঢাকা শহর ঢাকা থেকে রওনা দিচ্ছে, মানে চূড়ান্ত মাত্রায় একটা হাস্যকর বিষয়। কিন্তু এটা একজন বক্তব্যে বলছেন। আমার কাছে মনে হয় যে আমাদের যে একদম প্রান্তিক পর্যায়ে যে সমস্ত হিন্দু নাগরিকরা এদেশে আছেন, তাদের এক হচ্ছে তারা শিক্ষা থেকে অনেকটাই বঞ্চিত। মধ্যবিত্ত যে হিন্দু নাগরিকরা তারা অনেক কিছুতেই শীর্ষে আছেন, আমি জানি বিভিন্ন জায়গায় পদ পদবি ইত্যাদি সব কিছু কিছু জায়গায় তো আছেনই, কিন্তু একদম নিম্নবিত্তের যারা যারা একদম শ্রমিক কৃষক হিসেবে বেঁচে আছেন কোনো মতে, তাদের ক্ষেত্রে ওই কথাগুলোকে বিশ্বাস করা বা ওই কথাগুলিকে নেওয়া, কারণ সে এর বাইরে কোনো বয়ান কোনো ন্যারেটিভ কখনো শোনে নাই, তার কাছে হাজিরি করা হয়নি, তার কাছে এর বাইরে কেউ কোনো কথা কখনো বলে নাই। এখনো যখন আমরা এই কথাগুলো বলছি, এখনো সে আমাদেরকে শত্রুপক্ষেরও ভাবা শুরু করতে মাঝে মাঝে ভাবছে যে ও কি আসলে আমার কথা ভাবে না, কোনো উদ্দেশ্য নিয়ে আমাকে এই ধরনের কথা বোঝাতে আসতেছে, আমাকে যে বোঝাইতে চায় যে আমরা এখানে হিন্দু মুসলিম এক হয়ে থাকতে চাই, বা এইটা ইন্ডিয়ার ওদের এই কৌশল যে আমাকে আলাদা করতে চায়, এই কৌশলে ফাঁদে পাওয়া দেওয়া যাবে না। এই বিষয়টাকে ওকে বোঝানোটা এই জন্যই বেশ টাফ, এখনো পর্যন্ত টাফ, যে ও এখনো ভরসা পায় না ওই রাষ্ট্রের কাছে। অধিকাংশ নাগরিক শিক্ষা দীক্ষা অনেক কিছুতে পিছিয়ে, কাজে ওর ওই বোধের লেভেলে নিয়ে যাওয়াটাও বেশ কষ্টকর। আমার মনে হয় যে অভ্যুত্থান পরবর্তী আমাদের জায়গাটা হওয়া উচিত এইভাবেই, যেহেতু ইনক্লুসিভ বাংলাদেশের কথা বলেছি, তো যারা পিছিয়ে আছে বিশেষ করে আদিবাসী জনগোষ্ঠী, আমাদের হিন্দু বা বৌদ্ধ খ্রিস্টান এইসব সম্প্রদায়ের মধ্যে যারা নিরক্ষর বা অর্থনৈতিকভাবে ভীষণভাবে, তাদের কিভাবে তাদের জীবন মান উন্নত ঘটানো যায়, শিক্ষা দীক্ষা সবকিছু উন্নয়ন ঘটানো যায়। ইনক্লুসিভ হইতে গেলে সবাইকে একই জায়গায় আসতে হবে, একই চিন্তায় আসতে হবে। অধিকাংশ লোক কিছুই বোঝে না, আর কিছু কিছু লোক বোঝে, ওই কিছু বোঝা লোকগুলি তো সমাজে সর্বনাশ করে ফেলবে ওই না বোঝা লোকগুলিকে। সবাইকে আগে বুঝায় পড়ায় নিয়ে তারপরে ইনক্লুসিভ হইতে হবে, ওই বোঝায় পড়ায় জীবন মান উন্নত করে। আমি খুব জোর দাবি জানাই সরকারের কাছে যে যদি সত্যি আমরা এই ভারতীয় আধিপত্যবাদ, ভারতীয় মিডিয়ার কি বলছে এখানকার হিন্দু জনগণ সেটা কান্না দিয়ে সত্যিটা বুঝবে, সত্যিটা দেখার চেষ্টা করবে, এইটা হইতে হইলে তাদের প্লিজ তাদের শিক্ষা দীক্ষা, তাদের অর্থনৈতিক অবস্থা এগুলি কিভাবে উন্নত করা যায় এইগুলির দিকে মনোযোগ দিলেই, তারা এই দেশের নাগরিক ভাবা শুরু করলেই এই সমস্ত সংকট থেকে আমার মনে হয় উন্নতির মানে উন্নয়নের দিকে যেতে পারবে, উন্নতির দিকে যেতে পারবে।